লেগেছেন এবং সেই বলছি এই যে শাটডাউন কমপ্লিট শাটডাউন আপনারা কর্মসূচি দিয়েছেন এর মধ্যে জরুরি বিভাগ চালু থাকবে কিনা বা যে সকল রোগী ভর্তি আছে তাদের সেবা আপনারা কিভাবে নিশ্চিত করবেন? আসসালামু আলাইকুম, আমি ডক্টর জাবির এফসিপিএস পার্ট 2 ট্রেনিং হিসেবে ঢাকা মেডিকেল কলেজে কর্মরত আছি। জি, খুব সুন্দর এবং গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন করেছেন। আমরা সবসময় আমাদের রোগীদের স্বাস্থ্য বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমাদের সকল কর্মসূচি বিগত সময় পালন করে এসেছি এবং একই সাথে আমরা আমাদের প্রথম যে দুইটা দাবি দিয়েছিলাম, যেটা হচ্ছে কালকে রাতে আমাদের সকল ডাক্তারকে নিরাপত্তা প্রদান করতে হবে এবং একই সাথে আমাদের যারা অপরাধী আছে এদের আইনের আওতায় আনতে হবে এবং এটা 24 ঘন্টার মধ্যে, এবং এই 24 ঘন্টা আমরা সব রকম ইমার্জেন্সি সেবা প্রদান করব। কিন্তু আমাদের প্রশাসন আমাদের এই দাবির দিকে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ করে নাই। তারা সম্পূর্ণভাবে ব্যর্থ। এই হাসপাতালে ডাক্তার এবং চিকিৎসক যারা আমাদের চিকিৎসক আছে এবং একই সাথে যারা রোগী আছে এদের নিরাপত্তা প্রদান করতে। তাই আজ আমরা বাধ্য হয়েছি কমপ্লিট শাটডাউন দিতে। এতে আমাদের বাধ্য করা হয়েছে, আমরা ইচ্ছাকৃতভাবে এটা করি নাই এবং আমরা চাই এই সমস্যাগুলো দ্রুত সমাধান হোক এবং একটা সমাধানের পথ খুলুক, উন্মুক্ত হোক সবার জন্য। ধন্যবাদ। কিন্তু এই ক্ষেত্রে রোগীরা ক্ষতিগ্রস্ত হবে না। যেখানে যেহেতু আমাদের নিরাপত্তা নিশ্চিত হয় নাই, তাই আমাদের এই প্রতিশ্রুতি থেকে সরে আসতে হচ্ছে। তার দায় অবশ্যই প্রশাসনকে নিতে হবে, কারণ আমরা তাদের 24 ঘন্টা সময় দিয়েছিলাম। শুধু একটা জিনিস চেয়েছিলাম, আমাদের সিকিউরিটি। সেখানে সিকিউরিটির জায়গায় হাসপাতালে মার্ডার হয়েছে, সিকিউরিটির জায়গায় ওসেক ভাঙচুর হয়েছে। তো এর পরিপ্রেক্ষিতে আমরা আমাদের এই কমপ্লিট শাটডাউন প্রস্তাবনা বাস্তবায়নের জন্য বাধ্য হয়েছি। জি, ধন্যবাদ। অসংখ্য মানুষ এই জিনিসটা দেখছে, সকল প্রমাণাদির ভিত্তিতে যারা দুর্বৃত্ত তাদেরকে গ্রেফতার করা এবং আইনের আওতায় আনা। কিন্তু দেখা গেল এই ঘটনা মানে এই যে সিদ্ধান্ত হলো এর 30 মিনিটের মধ্যে আরও দুইটা মেজর ইনসিডেন্ট ঢাকা মেডিকেলে হয়। একটা হচ্ছে কি দুইটা পেশেন্ট মানে একটা পেশেন্ট এবং এক আসামির আক্রমণে পেশেন্টকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। সেই আসামি ডান্ডা এবং চাপাতি নিয়ে পুনরায় হাসপাতালে ঢুকে পেশেন্টের মৃত্যু নিশ্চিত করে তারপর এখান থেকে কোপাতে কোপাতে ভর্তি রোগীর মৃত্যু নিশ্চিত করছে ওয়ার্ডের ভিতরে। ওই সময়ে সেনাবাহিনী উপস্থিত ছিল এবং এর পরবর্তীতে আরও উইদিন 30 মিনিট একটা বিষ পান করে আসা একটা পেশেন্ট এখানে মারা যায়। তার পরিপ্রেক্ষিতে তাদের রোগীর স্বজনরা আমাদের যে ইমার্জেন্সির আইসিইউ এবং হচ্ছে ওখানে যে ইমার্জেন্সি মেডিকেল অফিসার তাদের উপর আঘাত করে। দেখুন, আমাদের যে নিরাপত্তার কথা বলা হয়েছিল যে 12টার ভিতরে সেনাবাহিনী এসে ডাক্তারদের নিরাপত্তা দিবে, কিন্তু উইদিন 1 আওয়ার রোগীর নিরাপত্তা নিশ্চিত হলো না, ডাক্তারদের নিরাপত্তা নিশ্চিত হলো না। এর ফলশ্রুতিতে আমরা যারা ইন্টার্ন ডক্টর আছি আমরা কর্মবিরতিতে ডাকছি। আমরা যারা ইন্টার্ন ডক্টর ছিলাম, যেহেতু হাসপাতাল একেবারেই নিরাপদ না ডাক্তারদের জন্য না রোগীদের জন্য, রোগীও আক্রমণের শিকার হয়েছে আর ডাক্তার তো বারংবার আক্রমণের শিকার হচ্ছে। তো আমরা নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা সারা বাংলাদেশের সকল ইন্টার্ন ডক্টর এবং মেডিকেল যারা স্টুডেন্ট আছে আমাদের আন্দোলনের সাথে একাত্মতা পোষণ করার জন্য অনুরোধ করছি। গতকাল দুপুরে ঢাকা মেডিকেল কলেজের হাসপাতালে নিউরোসার্জারি বিভাগে কর্মরত চিকিৎসক এর উপর যে ন্যাক্কারজনক হামলা হয়েছে তারই প্রেক্ষিতে আমরা আজকে সবাই এখানে এসেছি। প্রথমেই আপনাদের সবাইকে আমি ধন্যবাদ দিতে চাই যে আপনারা সবাই কষ্ট করে এখানে সবাই উপস্থিত হতে পেরেছেন, সবাইকে অনেক ধন্যবাদ। সেই সাথে আমি আবার বলতে চাই যে আমরা যারা চিকিৎসক সমাজ আছি আজকে আপনাদের সামনে এখানে এসে দাঁড়িয়েছি, আমরা আসলে এখানে আসার মতো কেউ না। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অ্যাক্টিভলি পার্টিসিপেট করেছি সবাই। আপনারা জানেন 2বারের যে মব এসেছে, এই 2বারের মবে আমরা চিকিৎসকরা নিজেরা কেউ 24 ঘন্টা, কেউ 36 ঘন্টা, কেউ 72 ঘন্টা করে ডিউটি করেছি। আপনারা আরো জানেন যে আমরা শুধু ডিউটি করেই শেষ না, মানবিকতার দিক চিন্তা করে আমরা নিজের পকেট থেকে
ছাত্রদেরকে ওষুধ দিয়েছি, কাউকে খাবার দিয়েছি, কাউকে স্যালাইন দিয়েছি, কাউকে রক্ত দিয়েছি, নিজের শরীরে রক্ত দিয়েছি। আমরা আসলে বাংলাদেশের নাগরিক, উই আর বাংলাদেশ, উই আর ডক্টর। আমাদের তো এখানে আজকে আসার কথা ছিল না। আপনারা আমাদেরকে যদি সুরক্ষা দিতে পারতেন, পুলিশ প্রশাসন যদি আমাদেরকে সুরক্ষা দিতে পারতো, তাহলে আজকে আমরা এখানে আসতাম না, আমরা ইমার্জেন্সি সার্ভিস দিতাম। গতকালকের যে ঘটনা, সেই ঘটনার রোমহর্ষক বর্ণনা করার জন্য আমাদের কলিগ ডক্টর শাহনেওয়াজ ভাইকে একটু অনুরোধ করছি, এটা বর্ণনা করবেন। ধন্যবাদ ডক্টর আহাদ। আমি ডক্টর মোহাম্মদ শাহনেওয়াজ বিশ্বাস, আমি নিউরোসার্জন, আমি রেজিস্ট্রার হিসেবে নিউরোসার্জারি ডিপার্টমেন্টে আছি। ধন্যবাদ সাংবাদিক ভাইয়েরা, ধন্যবাদ আমাদের যে ডক্টর আছে এবং অন্যান্য হেলথ সেক্টরে যারা আছে। আসলে খুবই দুঃখজনক আজকে আপনাদের সামনে আমরা উপস্থিত হয়েছি। আমি প্রথমেই বলে নিই, ডাক্তাররা আমরা আমাদের দেশের জনগণের এবং রোগীদের কোনো প্রতিযোগী না। আমরা তাদের ডাক্তার, আমরা তাদের সহযোগী, আমরা তাদের ব্যথায় সমবেদনা জানাই। অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় যে গতকালকে আমাদের নিউরোসার্জারি ডিপার্টমেন্টের 201 নম্বর ওয়ার্ড বিকেলে অ্যারাউন্ড 3টা সাড়ে তিনটা হবে, এ সময় কিছু দুর্বৃত্ত, ছাত্রধারী কিছু দুর্বৃত্ত আমাদের 201 নম্বর ওয়ার্ডের ভিতরে ঢোকে। সেখানে এমার্জেন্সি রোগীর অপারেশন করার জন্য ডক্টর মাশরাফি অপারেশন থিয়েটারে ছিল। তাকে দুর্বৃত্তরা টেনে হিচড়ে বের করে এবং তাকে প্রহার করে। ডক্টর মাশরাফিকে সেভ করার জন্য ডক্টর ইমরান খুবই সিনসিয়ার একজন পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি, যে যদি তার যেদিন অ্যাডমিশন রোগী ভর্তি হয়, শনিবারে ইমরান হসপিটালে আসে, রবিবার সন্ধ্যায় চলে যায়, কোনো ফ্যামিলি লাইফ নেই, একটানা কাজ করে। এবং এটা শুধু ডক্টর ইমরানের ঘটনা না, প্রতিটা ট্রেনি ডক্টর, প্রতিটা নিউরোসার্জন, প্রতিটা অর্থোপেডিক সার্জন, প্রতিটা ক্যাজুয়ালিটি সার্জন এইভাবেই সেবা দিয়ে থাকে। এবং বৈষম্য বিরোধী আন্দোলনের ক্ষেত্রে এই সেবার মান আরো অনেক বেড়ে গেছে। যেটা বলছিলাম যে ডক্টর মাশরাফিকে সেভ করার জন্য ডক্টর ইমরান ছুটে যায়, তখন দুর্বৃত্তরা ডক্টর ইমরানের উপরে প্রথমে ভার্বালি হ্যারাস করে। এইটা দেখে আমি পাশের অপারেশন থিয়েটার ক্যাথ ল্যাবে ছিলাম, আমি একজন নিউরোসার্জন, আমি ওদের চেয়ে একটু সিনিয়র, আমার দায়িত্ববোধ থেকে তাদেরকে সেভ করার জন্য এগিয়ে গিয়েছিলাম। তখন পুরো আক্রোশটা আমার উপর চলে আসে, তারা আমাকে ভার্বালি এবং ফিজিক্যালি হ্যারাস করতে থাকে। ইতিমধ্যে যেহেতু 40 জনের মতো হবে, 30-40 জন, একটা গ্রুপ ডক্টর ইমরানকে 201 নম্বর ওয়ার্ডের ভেতরে সিসিটিভি ক্যামেরা অফ করে তাকে বেধড়ক মারপিট শুরু করে এবং 201 নম্বর ওয়ার্ড থেকে টেনে হিচড়ে মারতে মারতে ডাইরেক্টর রুমে নিয়ে আসে, যেটা 201 নম্বর ওয়ার্ড থেকে ডিস্টেন্স প্রায় 200 মিটার বা 250 মিটারের মতো। সবগুলো রোগীর সামনে দিয়ে একজন ডক্টরকে মারতে মারতে, বেধড়কভাবে, নৃশংসভাবে মারতে মারতে ডাইরেক্টর রুমে আসে। শুধু সেখানেই ক্ষান্ত হয় না, ডাইরেক্টর রুমে চেয়ারে বসিয়ে তাকে ফিজিক্যালি এবং ভার্বালি টর্চার করতে থাকে। এবং আমাকে 201 নম্বর ওয়ার্ড থেকে আমাকেও টেনে ডাইরেক্টর রুমে নিয়ে আসা হয়। যেহেতু আমি ওদের দুজনের মধ্যে সিনিয়র ছিলাম, আমার কাছে তাদের দাবি দেওয়া পেশ করে যে তাদের রোগী মারা গিয়েছে, এখানে কার ভুল ছিল তদন্তাধীন একটা বিষয়। এখানে ডাক্তারকে আগেই খুনি বানানো হয়েছে, ডাক্তারকে অ্যাসল্ট করা হয়েছে এবং যে ডাক্তারকে মারা হয়েছে তারা এই ঘটনার সাথে কোনোভাবেই সম্পৃক্ত না। যে রোগী মারা গিয়েছে তার সাথে কোনোভাবেই সম্পৃক্ত না, এটা জেনেও তাদের উপর অত্যাচার করেছে, আমাদের উপর অত্যাচার করেছে। ডাইরেক্টর রুমে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ডক্টর সামাদ ভাইয়া যখন এসেছেন ডাইরেক্টরের কথায়, এখানে একটু বলে রাখি, যখন ডক্টর ইমরানকে মেরেছে তখন মানে এত বেধড়ক মেরেছে, আমি আমার ডিপার্টমেন্ট হেড প্রফেসর শফিকুল ইসলাম স্যারকে বলেছি, স্যার ডক্টর ইমরান মারা যাবে যদি প্রশাসনের কেউ না আসে। তাহলে কি পর্যায়ে তাকে মারতে হয়েছে আমি নিজেই অবাক হয়ে গেছি, আমি জীবনে কখনো ফেস করি না। ঢাকা মেডিকেলের মতো সবচেয়ে বড় প্রতিষ্ঠান, যেখানে পুরো বাংলাদেশের সব জেলা উপজেলা ইউনিয়ন পরিষদ থেকে রোগী আসে, সেখানে এরকম একটা ঘটনা হয়েছে। কতটা মর্মান্তিক একটা বিষয়। ডক্টর ইমরানকে যখন ডাইরেক্টর রুমে আনা হয়, ডক্টর সামাদ ভাই আসে, তখন পুরো আক্রোশ ডক্টর সামাদ ভাইয়ের উপরে গিয়ে পড়ে। এবং যত দুর্বৃত্তধারী ছিল, এখানে সবাই যে খারাপ ছিল তা না, 2-3 জন ছিল তারা অনেক সোবার ছিল, তারা আমার কথায় শান্ত হয়েছে, কিন্তু বাকি যারা 30-35 জন ছিল তাদের আচরণে কোনো পরিবর্তন হয়নি। এবং তারা নিজেদেরকে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ বিজনেস অ্যান্ড টেকনোলজি, বিউটি বলা হয়, বিউবিটি, তাদের নিজেদেরকে তারা ওই ইউনিভার্সিটি স্টুডেন্ট দাবি করে, শিক্ষক দাবি করে, যেটা টোটালি তাদের অ্যাটিটিউড থেকে আনবিলিভেবল, কখনোই মনে হয় নাই।
কিন্তু দুঃখজনক, অত্যন্ত দুঃখজনক ভাবে তারা এই কাজগুলো করে। ডাইরেক্টর রুমে এসে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর সামাদ ভাইয়ের সাথে তারা হ্যারাস করে এবং একটু পরে ডাইরেক্টর স্যার আসেন। যদি ডাইরেক্টর স্যার আরও দেরি করতেন তাহলে ডক্টর সামাদ ভাই হয়তো সেখানে বেঁচে থাকার মতো অবস্থায় থাকতেন না। এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা কনফারেন্স রুমে, ডাইরেক্টর রুমে তো আরও ঘন্টার পর ঘন্টা হ্যারাসমেন্ট চলতেই থাকে। সিসিটিভি ক্যামেরা ফুটেজগুলো ডিলিট করা হয়েছে, আমরা যেটা খুঁজে পাইনি। কনফারেন্স রুমে আমরা দফায় দফায় এখানে এই তিনটা গ্রুপ মানে অন্যভাবে নিয়ে না, গ্রুপিংটা অন্যভাবে, যা তিনটা দল। একটা হচ্ছে আমরা ডক্টররা ছিলাম, প্রশাসন ছিল, একটা গ্রুপ ছিল সমন্বয়কারীতে বেশ কয়েকজন প্রতিনিধি আমাদের এখানে ছিল এবং বিউবিটির স্টুডেন্ট, তাদের ভিসি এবং চেয়ারম্যান ছিলেন। এই তিনটে গ্রুপের মধ্যে আমাদের সব সময় মানে কয়েকবার কনফারেন্স রুমে প্রায় রাত 10টার উপর পর্যন্ত আলোচনা হয় একটা সমাধানে আসার জন্য। আমাদের মানে কষ্ট লাগে যে আমরা যে কষ্ট করে সার্ভিস দিয়ে থাকি নিউরোসার্জারি ডিপার্টমেন্টে, আমাদের কোনো ফ্যামিলি আমরা চিন্তা করি না। আমাদের নিউরোসার্জারিতে বা আমাদের সার্জনদের সার্জারিটা একটা নেশা, আমরা বাসায় বসে থাকতে পারি না, আমাদের সার্ভিস না দিলে ভালো লাগে না, এটা আমাদের একটা পেশা, আমাদের প্যাশন। শিক্ষার্থী রয়েছেন সেই গেছেন এবং সেই আমাদের দাবি মানতে হবে চলো রে চলো আগুন চলো 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 সন্ত্রাসীদের আস্তানা ভেঙে দাও